এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো আমি 2 তারিখ এবং 3 তারিখ জুলাই মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা একসাথে নিয়ে এসেছি, ঠিক আছে? আর এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি তুমি যদি মিসলেনিয়াস এক্সাম দিয়ে থাকো বা পুলিশের এক্সাম দাও, হয়তো এসএসসি, রেলওয়ে বা ব্যাংকিং যে কোনো এক্সাম দাও না কেন, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আমরা এক এক করে দেখে নিই। আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এক্সাম ওরিয়েন্টেড। আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি, দেখবে 5 মিনিটের, সেখানে আমি মধ্যে বলেছি কোন কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিসেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো হলো, জিডি, তারপরে তোমার আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে, এনটিপিসি, তার উপরে বেস করে। তো একবার দেখতে পারো ভিডিওটা, তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। প্রথম প্রশ্ন দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2026 অনুযায়ী এসডিজি ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক কত? তোমরা জানো এই ধরনের প্রশ্ন জিডি এক্সামে প্রচুর পরিমাণে জিজ্ঞেস করেছে, তাই সিজিএল এর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2026-এর রিপোর্ট অনুযায়ী এসডিজি ইন্ডেক্সে 2026-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 94। ঠিক আছে, 94 স্থানে ভারত আছে। ভারতের উন্নতি হয়েছে। দেখো পুরো ব্যাখ্যাটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক প্রকাশিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2026 অনুযায়ী এসডিজি ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক দেখো 94, অর্থাৎ 94তম স্থানে ভারত আছে। তাহলে কে প্রকাশ করে থাকে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী এসডিজি যে ইন্ডেক্স, সেখানে ভারতের র্যাঙ্ক 94, কে প্রকাশ করে থাকে? এটা একটু মনে রাখবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক প্রকাশ করে থাকে। ঠিক আছে, দেখো 2015 সালে অনুযায়ী ভারতের র্যাঙ্ক ছিল দেখো 112, বর্তমানে 94, মানে 18 ধাপে আমরা উন্নতি হয়েছে আমাদের। ঠিক আছে, দেখো এই রিপোর্টে বিশেষভাবে বলা হয়েছে 7 এসডিজি গোল নম্বর 7 এবং 9 নম্বর। 7 নম্বর কি বলা আছে দেখো, ক্লিন এনার্জি অ্যান্ড অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জির কথা বলা হয়েছে, যে রুরাল যে ইলেকট্রিফিকেশনের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে ইন্ডিয়াতে। তাই তো আমরা উন্নতি আমাদের হয়েছে, 18 নম্বর ধাপে আমরা এগিয়েছি 18টা ধাপে। 9 নম্বর বলে কি বলা হয়েছে দেখো, ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, যে ডিজিটাল কানেক্টিভিটিতেও ভালো উন্নতি হয়েছে ভারতে, তাই তো? এছাড়া দেখো এখনো তবুও হাঙ্গার মানে ক্ষুধা, তারপর অপুষ্টি, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, সুশাসন এর বড় চ্যালেঞ্জ রয়েছে। এবং রিপোর্ট অনুযায়ী 2030 সালের যে লক্ষ্যগুলোর মধ্যে মাত্র 3% এসডিজি টার্গেট সঠিক পথে এগোচ্ছে। ঠিক আছে, তোমরা সবাই জানো যে এসডিজি গোল কটি আছে? 17টি গোল আছে। সেগুলো কিন্তু থেকে প্রশ্ন পড়ে থাকে, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে পুরো টপিকটা নিয়ে নিই, আমি শুধুমাত্র এই দুটো গোলের যে কথা বলা হয়েছে ইম্পর্টেন্ট, এখানে ভারত অগ্রগতি ঘটেছে, সেই দুটো টপিকই নিয়েছি পয়েন্টই আর কি। দেখো কুইক রিভিশন নোটের আকারে আমি দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধায় রিভিশন করতে সহজ হয়। তাহলে ইন্ডিয়া র্যাঙ্ক 94। দেখো আমাদের 18 নম্বর ধাপে, আমরা 18টা ধাপে এগিয়ে গেছি। আমাদের র্যাঙ্ক ছিল 112, সেখান থেকে আমরা 94-এ পৌঁছেছি। প্রকাশকারী সংস্থা এখনই বললাম এসডিএসএন। ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, তাই তো? টপ 3 কান্ট্রি নাম মনে রাখবে, একটা হচ্ছে ফিনল্যান্ড প্রথমেই, তারপর আছে সুইডেন, তারপর আছে ডেনমার্ক। দেখো এসডিজি টোটাল গোল যদি বলে তাহলে কয়টি, তাহলে মনে রাখবে 17টি। ঠিক আছে, দেখো এসডিজি প্রথম গ্রহণ করে দেখো 2015 সালে গ্রহণ করা হয়। এবং এসডিএসএন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক কত সালে প্রতিষ্ঠিত? 2012 সালে। সদর দপ্তর কোথায় এর? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। কোন দুই ভারতীয়কে হুইটলে অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখো অপশন বি কারেক্ট, বারখা সুবা অ্যান্ড পারভিন শেখ, এই দুজনকে প্রদান করা হয়েছে। কেন প্রদান করা হয়েছে চলো আমরা দেখে নিই। দেখো বারখা সুবা অ্যান্ড পারভিন শেখকে হুইটলে অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে। দেখো অনুষ্ঠানটি কোথায় আয়োজিত হয়েছিল মনে রাখবে, রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, ইউকে লন্ডনে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো বারখা সুবাকে কেন প্রদান করা হয়েছে না, উনি দার্জিলিং রিজিয়নের যে হিমালয়ান স্যালামান্ডার রয়েছে তাকে সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ অবদান পালন করেছেন, ওনাকে ওর জন্যই প্রদান করা হয়েছে। আর এই পারভিন শেখকে কেন প্রদান করা হয়েছে, দেখো উনি দেখো চম্বল রিভারের অঞ্চলে আর কি ইন্ডিয়ান যে স্কিমার পাখি তাদের সংরক্ষণের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই এদের দুজনকে প্রদান করা হয়েছে হুইটলে অ্যাওয়ার্ড 2026। তাহলে হুইটলে অ্যাওয়ার্ড 2026 কে পেল? বারখা সুবা অ্যান্ড পারভিন শেখ। বারখা সুবাকে কেন দেওয়া হয়েছে না, হিমালয়ান যে স্যালামান্ডার সংরক্ষণের জন্য দেওয়া হয়েছে। আর পারভিন শেখকে ইন্ডিয়ান যে স্কিমার পাখি তাদেরকে সংরক্ষণের জন্য। ঠিক আছে, কে প্রদান করে থাকে বললে এটা মনে রাখবে, হুইটলে ফান্ড ফর নেচার।
একটু মনে রাখবে নামটা। সদর দপ্তর কোথায়? দেখো ইউকে লন্ডনে। এর সূচনা দেখো 1994 সালে। 3 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড লাইসেনিং অ্যান্ড রেজিস্ট্রেশন ফর ফুড বিজনেস অ্যামেন্ডমেন্ট রেগুলেশন 2026 কোন আইনের অধীনে জারি করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। ফুড সিকিউরিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড লাইসেনিং অ্যান্ড রেজিস্ট্রেশন ফর ফুড বিজনেসেস অ্যামেন্ডমেন্ট রেগুলেশন 2026 কোন আইনের অধীনে জারি করা হয়েছে? মনে হবে অপশন সি কারেক্ট। দেখো ফুড তাহলে অবশ্যই এটাই হবে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006 অনুযায়ী জারি করা হয়েছে। ঠিক আছে, বিস্তারিত ব্যাখ্যাটা আমরা দেখে নিই। যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন মিনিস্ট্রি লঞ্চ করলো এই পয়েন্টটা মনে রাখবে। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006 অধীনে ফুড সিকিউরিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড লাইসেনিং রেজিস্ট্রেশন ফর ফুড বিজনেস অ্যামেন্ডমেন্ট রেগুলেশন 2026 জারি করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এই সংশোধনের মূল উদ্দেশ্য হলো ছোট যে সমস্ত খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম মেনে চলা সহজ করা এবং অপ্রয়োজনীয় কাগজপত্রের কাজ কমানো। তোমরা জানো আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ রেড টেপিজম চলে, মানে কাগজপত্রের ইয়েটা বেশি, সেজন্য এইটা করা হয়েছে সংশোধনটা, যাতে কাগজপত্রটাকে অপ্রয়োজনীয় কাগজপত্র সেগুলোকে এড়ানো যায় এবং যারা ছোট খাদ্য ব্যবসায়ী তাদের জন্য নিয়ম মেনে চলা যাতে সহজ করা যায় সেই উদ্দেশ্যেই, ঠিক আছে, এই সংশোধনের করা হচ্ছে আর কি এই সংশোধনটা। দেখো FSSA 2026, FSSA মানে এটা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006, ঠিক আছে। এর মাধ্যমে দেশের নিরাপদ এবং মানসম্মত খাদ্যকে নিশ্চিত করা, খাদ্য উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও বিক্রয় নিয়ন্ত্রণ হয় বা নিয়ন্ত্রিত হয়। এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। দেখো কোন মন্ত্রণালয় এখনই বললাম, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। সংশোধনের নামটা মনে রাখবে, অ্যামেন্ডমেন্ট রেগুলেশন 2026, ঠিক আছে। আর দেখো উদ্দেশ্য কি, না যারা স্মল ফুড বিজনেসেস যারা করছে তাদের সুবিধা দেওয়া, এদের একটা মূল লক্ষ্য। আর দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে, FSSAI কত সালে এস্টাবলিশ হয়েছিল? দেখো 2008 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, 2008 সালে এস্টাবলিশমেন্ট হয়েছিল। 4 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারত সরকার ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে কোন ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্মকে প্রতিষ্ঠা করেছে? দেখো শিক্ষা প্ল্যাটফর্ম একটা, তাহলে মনে রাখবে দীক্ষা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ব্যাখ্যাটা দেখে নাও। ভারত সরকার দীক্ষা অর্থাৎ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং কে ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে প্রতিষ্ঠা করেছে। এর উদ্দেশ্য হলো দেশের সব স্টুডেন্ট, টিচার এবং স্কুলকে একটা জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করে মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নিউজের মধ্যে আছে, এখান থেকে প্রশ্ন পড়ার চান্স খুবই বেশি, ভালো করে দেখে নাও এটা। এই প্ল্যাটফর্মে ফাউন্ডেশনাল স্টেজ থেকে ক্লাস 12 পর্যন্ত পাঠ্যক্রম ভিত্তিক ডিজিটাল কন্টেন্ট, শিক্ষকদের প্রশিক্ষণ, বহুভাষিক শিক্ষা উপকরণ উপলব্ধ রয়েছে এখানে, ঠিক আছে। এছাড়াও দেখো এখানে কিউআর কোড, টেক্সট বুক, ভিডিও, 2D 3D আর কি অ্যানিমেশন, এছাড়াও ভার্চুয়াল আর কি ল্যাব, ঠিক আছে। তারপর হচ্ছে নিষ্ঠা প্রোগ্রাম, এর মাধ্যমে শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণেরও সুবিধা রয়েছে। তাহলে অবশ্যই এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে যে কিউআর কোডের টেক্সট বুক, ভিডিও, 2D 3D অ্যানিমেশনস, তারপর হচ্ছে ভার্চুয়াল ল্যাব, ঠিক আছে। তারপর নিষ্ঠা প্রোগ্রাম, এর মাধ্যমে শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণের সুবিধা কিন্তু এখানে রয়েছে। তাহলে দেখো এটা নাম পড়তে পারে ফুল ফর্মটা, দীক্ষা এর ফুল ফর্ম কি মনে রাখবে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি বিশ্বের প্রথম কপার অ্যান্ড ক্লোরিন থার্মোকেমিক্যাল হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাসিলিটি কোথায় স্থাপন করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি বিশ্বের প্রথম কপার ও ক্লোরিন থার্মোকেমিক্যাল হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাসিলিটি কোথায় স্থাপন করেছে? মনে রাখবে কালপাক্কাম, তামিলনাড়ুতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, ঠিক আছে। দেখো জুন 2026-এ ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি তামিলনাড়ু যে কালপক্কম, সেখানে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ বিশ্বের প্রথম কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাসিলিটি উদ্বোধন করে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্ল্যান্ট ফার্স্ট ব্রিডার টেস্ট রিঅ্যাক্টর, তোমরা রিসেন্ট কদিন আগে এই নিউজটা শুনেছো, থেকে প্রাপ্ত নিউক্লিয়ার প্রসেস হিট ব্যবহার করে কার্বন ফ্রি হাইড্রোজেন উৎপাদন করে। প্রত্যেকটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাধারণভাবে হাইড্রোজেন উৎপাদনের জন্য ইলেকট্রিসিটি বা ন্যাচারাল গ্যাস ব্যবহার করা হলেও এই প্রকল্পে প্রথমবার নিউক্লিয়ার প্রসেস হিট ব্যবহার করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, এই প্রযুক্তি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর মাধ্যমে স্বদেশীয়ভাবে উন্নয়ন করা হয়েছে এবং ভবিষ্যতে বৃহৎ পরিসরে ক্লিন হাইড্রোজেন প্রোডাকশনের জন্য একটি টেকনোলজি ডেমনস্ট্রেটর হিসাবে কাজ করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্থানটা মোড়ে কালপক্কম, তামিলনাড়ুতে। আইজি ইন্দিরা গান্ধী, ঠিক আছে, সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা মনে রাখবে। কোন ডিপার্টমেন্টের অধীনে এটা মনে রাখবে? অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্টের অধীনে এটা। আর প্রযুক্তিটার নাম মনে রাখবে কপার এবং ক্লোরিন থার্মোকেমিক্যাল প্রসেস, ঠিক আছে। আর হিট সোর্স কি? ফার্স্ট ব্রিডার টেস্ট রিঅ্যাক্টর থেকে আমরা হিট পাচ্ছে। আর ডেভেলপ কে করলো? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। বৈশিষ্ট্য কি না? ওয়ার্ল্ডের ফার্স্ট নিউক্লিয়ার প্রসেস হিট বেসড হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাসিলিটি এখানে স্থাপন করা হয়েছে, ঠিক আছে। চলো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, প্রথম রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হয়েছে, তাই ইম্পর্টেন্ট, নিউ দিল্লিতে। গ্রামীণ বিকাশ সম্মেলন 2026 কোথায় হলো? নিউ দিল্লিতে। 28 থেকে 29 জুন 2026-এ রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলন 2026 নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। কে করলো? দেখো, কৃষি মন্ত্রণালয়, যে কৃষি মন্ত্রী রয়েছে আমাদের শিবরাজ সিং চৌহান, উনি করলেন, ঠিক আছে। এটা একটু মনে রাখবে। এই সম্মেলনের মূল বৈশিষ্ট্য কি ছিল? বিকশিত গ্রামীণ বিকশিত ভারত ভিশনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কেন্দ্র রাজ্যগুলির মধ্যে সমন্বয়কে আরও শক্তিশালী করা এবং গ্রামীণ ভারতের উন্নয়নের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা, এগুলো হচ্ছে এর মূল লক্ষ্য, ঠিক আছে। দেখো, কুইক রিভিশন পয়েন্ট একটু দেখে নাও। কোথায় হলো? নিউ দিল্লিতে হলো। কত তারিখটা? অতটা ইম্পর্টেন্ট, এটা ছেড়ে দাও। কে করলো? শিবরাজ সিং চৌহানটা একটু মনে রাখতে পারো। এর লক্ষ্য কি বা ভিশন কি, এটা একটু মনে রাখবে। বিকশিত গ্রাম বিকশিত ভারত, ঠিক আছে। অংশগ্রহণকারী কারা কারা করলো? রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে রুরাল ডেভেলপমেন্ট যে মিনিস্টাররা রয়েছে, ওনারা এখানে অংশগ্রহণ করেছিল। দেখো, 7 নম্বর প্রশ্ন, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। আরোগ্য সেতু 2.0 কোন মিশনের অধীনে তৈরি করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। অপশন এ কারেক্ট, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, ঠিক আছে। তাহলে আরোগ্য সেতু 2.0 কোন মিশনের অধীনে তৈরি করা হয়েছে? মনে রাখবে, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অধীনে তৈরি করা হয়েছে। কে উদ্বোধন করলো? তোমরা জানো, আমাদের মিনিস্টার জেপি নাড্ডা সাহেব আমাদের, উনি করলেন। এর উদ্দেশ্য হলো ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ফর হেলথকে আরও শক্তিশালী করা এবং স্বাস্থ্য পরিষেবাকে সহজলভ্য করা, ঠিক আছে। দেখো, আরোগ্য সেতু শুধুমাত্র কোভিড-19 কন্ট্যাক্ট ট্র্যাকিং অ্যাপ ছিল, ঠিক আছে, কিন্তু এখন এটি কি ন্যাশনাল ডিজিটাল হেলথ অ্যাপে পরিণত হয়েছে। এটা একটু মনে রাখবে, আরোগ্য সেতুটা, ঠিক আছে। গভর্নমেন্ট যে সমস্ত অ্যাপ, সেখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে, দেখবে রিসেন্ট এনটিপিসি এক্সামে একটা প্রশ্ন এসেছিল, একটাই এসেছিল, তো অতটা ইম্পর্টেন্ট নেই, বাট আসে। একবার আমার ওই ভিডিওটা দেখবে 5 মিনিট, তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। আর দেখো, এই পয়েন্টটা একটু মনে রাখতে পারো, যে দেখো এখানেও দিয়েছে সুবিধা কি না, ABH হেলথ আইডি, এছাড়াও মেডিকেল রেকর্ড, এছাড়াও PM জয়, মানে হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঠিক আছে। চলো নেক্সট তাহলে আমরা দেখে নিই। দেখো, 8 নম্বর প্রশ্ন, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে 2026-এর থিম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে 2026-এর থিম কি? মনে রাখবে, আনলকিং দি পোটেন্সিয়াল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন এ কারেক্ট। 29 জুন 2026-এ দেশের 20তম ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে পালন করা হয়। এটা মনে রাখবে, কবে পালন করি আমরা? 29 জুন। দেখো, এই দিবসের মূল উদ্দেশ্য কি? স্ট্যাটিস্টিকের গুরুত্ব এবং ডেটাবেস পলিসি মেকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আর কি। দেখো, কার জন্মদিন তিথি আমরা পালন করে থাকি? মনে রাখবে, PC চন্দ্র মহালানবিশ, ঠিক আছে। আর এনার ওপর ভিত্তি করে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা এসেছিল? এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। 26-এর থিমটা দেখো, আনলকিং দি পোটেন্সিয়াল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। দেখো, PC চন্দ্র মহালানবিশকে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক,
এবং তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল যে ইউনিট সেটা প্রতিষ্ঠিত করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা প্রশ্ন। দেখো আইএসআই প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল? মনে রাখবো 1931 সালে। এবং এই পিসি চন্দ্র মহালানোবিশকে দেখো পদ্ম বিভূষণ দেওয়া হয়েছে, তাই তো? কত সালে? 1968-তে। তাহলে এখনই বললাম ফাদার অফ স্ট্যাটিস্টিক বলে পিসি চন্দ্র মহালানোবিশ হবে। দেখো শুরু হয়েছিল, দেখো প্রথম 2007 সাল থেকে শুরু হয়েছে। 29শে জুন আমরা প্রতি বছর পালন করে থাকি ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে। আর থিমটা মনে রাখবে, আনলকিং দি পোটেন্সিয়াল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও, ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ত্রাণ কার্য চালানোর জন্য ভারত কোন অপারেশন শুরু করেছে? মনে রাখবে অপশন এ কারেক্ট, অপারেশন আমিস্তাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমিস্তাদ শব্দের অর্থ কি? ফ্রেন্ড, অপারেশন ফ্রেন্ড। ঠিক আছে, দেখো ভেনেজুয়েলায় 7.2 এবং 7.5 মাত্রায় পরপর দুটি ভূমিকম্প এসেছিল। এবং তোমরা ভিডিওটা দেখবে, খুবই ভয়ঙ্কর ভিডিও, মানে সমস্ত বাড়ি ঘর একদম পুরো ধূলিসাৎ করে দিয়েছে ওখানে। ঠিক আছে, দেখো ইন্ডিয়ান এয়ারফোর্সের দুটি C-17 গ্লোবমাস্টার বিমানে 35 টনের বেশি ত্রাণ সামগ্রী, এছাড়াও পোর্টেবল আর কি হসপিটাল, এছাড়াও ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ইন্ডিয়ান আর্মি 60 প্যারা ফিল্ড হসপিটাল এবং 41 সদস্যের একটা মেডিকেল টিম ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। ঠিক আছে, এনডিআরএফ এর পার্সোনাল এবং স্পেশালাইজড ইকুইপমেন্ট ও সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের জন্য সেখানে পাঠানো হয়েছে। আর আমিস্তাদ শব্দটা একটা স্প্যানিশ ভাষা, মনে রাখবে, যার অর্থ হচ্ছে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্যাস এখান থেকে আর সেরকম কিছু ইম্পর্টেন্ট নয়, এটা একটু মনে রাখবে তাহলেই হবে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের, আমি বলতে পারি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 2026 সালে সর্বাধিক ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কোন দেশের কাছে সর্বোচ্চ রয়েছে? সর্বাধিক আর কি, মনে রাখবে অপশন সি কারেক্ট, চায়নার কাছে। দেখো ব্যাখ্যাটা দেখে নাও, তাহলে পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলতে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংকের কাছে থাকা বৈদেশিক মুদ্রা বা বিদেশি সরকারি সিকিউরিটি বা অন্যান্য বৈদেশিক সম্পদের মজুদকে বোঝায়। ঠিক আছে, এবং ভারতে এই রিজার্ভ পরিচালনা কে করে থাকে? আরবিআই করে থাকে আমাদের। দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF এর ইন্টারন্যাশনাল রিজার্ভ অ্যান্ড ফরেন কারেন্সি লিকুইডিটির তথ্য অনুযায়ী 2026-এ চায়নার কাছে কত বিলিয়ন মার্কিন ডলার ফরেস্ট রিজার্ভ নিয়ে প্রথম স্থান অধিকার করছে? এই অঙ্কটা কিন্তু মনে রাখবে, প্রায় 3410.5 বিলিয়ন মার্কিন ডলার ফরেন রিজার্ভ কিন্তু রয়েছে চায়নার কাছে। ইন্ডিয়ার কাছে দেখো 543 বিলিয়ন, মানে ইন্ডিয়ার কাছে খুবই কম, তাই তো? ইন্ডিয়া ক নম্বর র্যাঙ্ক? দেখো 5 নম্বর র্যাঙ্কে ইন্ডিয়া আছে। দেখো 5 নম্বর স্থানে দেখো ইন্ডিয়া আছে, চায়না সব থেকে বেশি। মানে চায়নার ফরেন রিজার্ভ আর আমাদের ইন্ডিয়ান রিজার্ভ দেখছো, আমরা বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে তুলনা করে খুশি হই নিজেকে, চায়নার সঙ্গে তুলনা করলে আমরা কোথায় পিছিয়ে আছি ভাবো। 3410.5 বিলিয়ন মার্কিন ডলার ওদের ফরেক্স আর কি রিজার্ভ, আর সে জায়গায় আমাদের ইন্ডিয়ার দেখো 543 বিলিয়ন ডলার। ঠিক আছে, তাই খুবই কম। দেখো এই রিপোর্টে আরো বলা হয়েছে 1997 সালে এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর বিশেষ করে এশিয়ার দেশগুলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু এই টাকার অঙ্কটা কিন্তু মনে রাখবে কত আছে, ইন্ডিয়ার কাছে কত আছে বা চীনের কাছে কত আছে। দেখো তাহলে প্রথম স্থানে আমি তোমাদেরকে বললাম, দেখো চায়না আছে, 2 নম্বর স্থানে দেখো জাপান আছে, 3 নম্বর স্থানে দেখো সুইজারল্যান্ড আছে, 5 নম্বর স্থানে দেখো ইন্ডিয়া আছে। আমাদের যে ফরেক্স রিজার্ভ সেটা কে নিয়ন্ত্রণ করতে? আরবিআই করে থাকে। ঠিক আছে, আর তথ্য এই ডাটাটা কোথা থেকে কে প্রদান করেছে? IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাই দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।